বেসিক ইন্টারফেস অফ অ্যাডোবি ফটোশপ সিসি 14.2.1 অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সিসি 14.2.1 এর যে বেসিক ইন্টারফেসটা এটা। তো আমরা মোটামুটি গত ক্লাসে শিখে ফেলেছি যে এগুলোর নাম হচ্ছে কি মেনু, এগুলোর নাম টুল। হ্যাঁ, টোটাল মিলে কি টুলবার। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বলা হয় এক একটা টুল, এবং এইখানে কি থাকে অপশন। আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা টুলসকে সিলেক্ট করেন, সেটার আন্ডারে যে অপশনগুলো থাকবে সেটা কোথায় থাকে অপশন বারে। এবং আমরা যদি কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি তাহলে নিচের দিকে এইখানে একটা স্ট্যাটাস আসে, যেটা বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে বিভিন্ন ধরনের স্ট্যাটাস গুলো শো করে। হ্যাঁ, আর এই পাশে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটা কি প্যানেল। প্যানেলের সাহায্যে কি করা যায়, বিভিন্ন ধরনের কমান্ড থাকে, কাজ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অ্যাডোবি ফটোশপ কোম্পানি সুন্দরভাবে আইকন অনুযায়ী সাজিয়ে রাখছে। সেগুলোকে আমরা কি করতে পারি, খুব ইজিলি ইউজ করে আমরা কোনো একটা প্রজেক্ট উঠাই দিতে পারি। হ্যাঁ, এই তো। এখন ডিজাইন করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আপনি যে ডিজাইনই করতে যান এট ফার্স্ট আপনাকে ডকুমেন্ট সেটআপ করে নিতে হবে। ডকুমেন্ট সেটআপ কি, যারা আর্টিস্ট বা যারা কি করে চিত্র অঙ্কন করে তাদের দেখবেন যে বিভিন্ন ধরনের পেজ নিয়ে কাজ করে তারা। অনেক সময় ছোট্ট একটা পেজ নিয়ে ডিজাইন করতেছে, অনেক সময় A4 সাইজের পেজ নিয়ে ডিজাইন করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে একটু বড় সাইজের পেজ নিয়ে ডিজাইন করতেছে। প্রত্যেকটা পেজের কি সাইজ বা ধরন এক না। তো আপনাকে অ্যাডোবি ফটোশপে যদি সেই কাজটা করতে হয় আপনাকে বিভিন্ন ধরনের পেজ নিয়ে কাজ করতে হবে, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। এখন একটা জিনিস কল্পনা করে দেখেন, আপনি কি করবেন, একটা লিফলেট ডিজাইন করবেন। নরমালি আমরা A4 পেপার আছে না, এতটুকু যে পেপার, সেই পেপারে আমরা করে থাকি, যেটাকে বলা হয় ফ্লায়ার। এবং রাস্তাতে আমরা হাঁটতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিলবোর্ড দেখতে পাই। বিলবোর্ড এবং A4 এর সাইজ কি এক? তাহলে আপনাকে প্রফেশনাল মানে ডিজাইন শিখতে হলে এট ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পারফেক্ট ভাবে আপনার ডকুমেন্ট সেটআপটা করতে হবে। এটার মধ্যে কোনো ল্যাগিং থাকা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডোবি ফটোশপে কিভাবে একটা ডকুমেন্ট সেটআপ করতে হয় সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন। আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে আসব নিউ, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো ডায়ালগ বক্স চলে আসার পর এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট একটা প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। আপনি তো একজন ডিজাইনার, আপনার কম্পিউটারের মধ্যে তো হিউজ পরিমাণে ডিজাইন থাকবে। এখানে যদি পারফেক্ট ভাবে নাম না দেন সে সব ভুলে যেতে পারে। একটা ড্রাইভ করবেন, সেই ড্রাইভের মধ্যে কি দিবেন, গ্রাফিক ডিজাইন। দেন ফোল্ডার ওয়াইজ যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান বা যার কাজ করবেন তার জন্য একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে বাকি যত ডিজাইন আছে সেই ফোল্ডারে রাখবেন আজকে থেকে। হুম, তো প্রজেক্টের এইখানে ধরেন যে আমরা লিখলাম FIRST ফার্স্ট প্রজেক্ট, ধরেন ফার্স্ট প্রজেক্ট আমি লিখলাম। এরপর এখানে প্রিসেট দেয়া আছে। আচ্ছা, প্রিসেট জিনিসটা কি আমরা কি জানি? প্রি অর্থ কি? পুনরায়। পুনরায় ভালো করে বলেন তো। প্রি আবারও স্যার, আবারও। আচ্ছা, প্রি অর্থ আবারও, প্রি অর্থ আগে, তারপরে আর হচ্ছে আবার কি বললেন, পুনরায়। আচ্ছা, আমরা প্রিপেড সিম ইউজ করি না? প্রিপেড সিম ইউজ করি না? আচ্ছা, প্রিপেড সিমের সাহায্যে কি করা যায়? মানে আমরা কথা বলতে গেলে কিন্তু আমাদের পূর্বে আমাদের ব্যালেন্সটা লোড করে নিতে হয়। তো প্রিপেড সিস্টেমটা এরকম পূর্বে, তো পূর্বে নির্ধারিত করা যে সিস্টেম সেটাই হচ্ছে প্রিসেট। তো পূর্বে নির্ধারণ করে রেখেছে এখানে অ্যাডোবি কোম্পানিটা বিভিন্ন ধরনের ডিজাইনার বা মানুষের প্রয়োজন অনুযায়ী কিছু সাইজ এখানে কি করছে প্রিসেট আকারে রেখে দিছে, যে জিনিসটা আপনি চাইলে খুব সহজেই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনি A4 সাইজের যে একদম সাইজটা সেটা জানেন না। A4 এর যে একদম সাইজটা হয়তোবা উইথ বা পোস্ট হবে এত ইঞ্চি বা এত মিলিমিটার বা এত পয়েন্ট, হাইটটা হবে এতটুকু, এই জিনিসটা আপনি জানেন। কিন্তু A4 কিন্তু খুব কমন একটা ফরম্যাট, তাই না? আপনি কি করতে পারেন, এই যে কমন কিছু ফরম্যাট বা কমন কিছু মানুষের চাহিদা অনুযায়ী কিছু সাইজ, এইগুলো কোথায় সেট করা আছে, প্রিসেটের।
আপনি প্রিসেটের মধ্যে গিয়ে প্রথমে যে বিষয়টা দেখতে পাবেন সেটা হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ। ফটোশপের একটা ডিফল্ট সাইজ থাকে, সেই সাইজটা এটা। তারপর ইউএস পেপারের মধ্যে যদি যান তাহলে ইউএস এর যে পেপারের বিভিন্ন ধরনের ফরম্যাট গুলো আছে সেই ফরম্যাট গুলো আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। দেন ইন্টারন্যাশনাল পেপারের সাহায্যে কি করতে পারবেন, ইন্টারন্যাশনালের যে বিভিন্ন ধরনের পেপার গুলো আছে সেই পেপার গুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন। এরপরে আছে কি ফটো, বিভিন্ন ধরনের ফটো আছে না, 3 আর 4 আর আপনার পাসপোর্ট, নানা রকম সাইজ আছে। সেই সাইজ গুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তারপর ওয়েবের বিভিন্ন ধরনের সাইজ আছে, মোবাইল আর ডিভাইসের আছে, ফিল্ম ভিডিও আছে। তো এখান থেকে আপনার সব থেকে বেশি ব্যবহৃত হবে যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারটা। ইন্টারন্যাশনাল পেপারটা একটু বেশি ব্যবহার হবে, বাকিগুলো ওইভাবে হয় না। আচ্ছা, নিচে একটা অপশন দেখতে পাচ্ছি কাস্টম। কাস্টমটাই মূলত আপনাকে শিখতে হবে, কারণ কাস্টম যদি কেউ পারে, একটা ম্যানুয়াল যদি কেউ পারে, অটো জিনিস কে না পারবে ভাই? ওটা তো খুব ইজি একটা, দুটা ক্লিক দিলাম হয়ে গেল। কিন্তু ম্যানুয়াল জিনিসটা যখন আপনি খুঁটিনাটি বিস্তারিত আপনার ব্রেনের মধ্যে থাকবে, তখন আপনার কাছে কোনো সাইজই বা কোনো বিষয়ই অসাধ্য না। কারণ আপনি ম্যানুয়াল জানেন, আপনাকে সেই ম্যানুয়াল বিষয়টাই শিখতে হবে। আচ্ছা, প্রিসেট থেকে যদি আমরা কি করি, এখান থেকে ধরেন ইন্টারন্যাশনাল পেপার নেই, তো ইন্টারন্যাশনাল পেপারটা সিলেক্ট করলাম, এখানে সাইজের মধ্যে আসবো। সাইজের মধ্যে আসার পরে দেখেন বিভিন্ন ধরনের সাইজ গুলো আছে, সেই সাইজ গুলো এখন আমরা সিলেক্ট করতে পারবো। যেমন A4 নিলে A4 এর যে উইড এবং হাইট রেজুলেশন সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আপনি জাস্ট ওকে প্রেস করলে আপনি A4 এর একটা ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে। হয়ে গেছে না? আচ্ছা, পারবেন সবাই? ওকে, এখন আমরা ম্যানুয়ালি ডকুমেন্ট সেটআপটা শিখব। সবাই একটু অ্যাটেনশন দিবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা কি করলাম, এখান থেকে কাস্টমটাকে রাখলাম। এখানে একটা নাম চাইলে দিয়ে দিতে পারবো, অথবা সেভ করার সময় দিয়ে দিতে পারবো। আচ্ছা, উইথ বা পোস্ট এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? জি, আচ্ছা, প্রস্থ হচ্ছে কি পাশ, আমরা পাশ যেটাকে বলি পাশের দিকে। আর হাইট হচ্ছে কি উচ্চতা। উচ্চতা, এই দুইটা বিষয় মিলেই তো একটা পেজ হয়, তাই না? প্রস্থ এবং উচ্চতা, এই দুইটা বিষয়। তো এইখানে প্রস্থ কত দিবেন এবং উচ্চতা কত দিবেন আপনি চাইলে আপনার মনের মতো করে লিখে দিতে পারেন। আপনার মনের মতো করে লিখে দিতে পারেন। এখন এইখানে ধরেন আমরা 500 লিখলাম, প্রস্থ দিলাম কি 500। এই 500টা আসলে কি? 500 কেজি, 500 গ্রাম, 500 লিটার? হ্যাঁ, মানে এই মেজারমেন্টটাকে দেখাই দিতে হবে না? সেন্টিমিটার। এখন শুধুমাত্র সেন্টিমিটার নিয়ে আমরা ডিজাইন করতে পারবো তা না। বিভিন্ন ধরনের, আপনার কাছে ধরেন বিভিন্ন ধরনের স্কেল আছে, এইখান থেকে আপনি কি করবেন, আপনার যেটা প্রয়োজন সেটা অ্যাট ফার্স্ট আগে বুঝাই দিতে হবে। আপনার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো দোকানে যাই, দোকানে যাওয়ার আগে তারা আগে যে নীতি ছিল দাড়ি পাল্লা যেটাকে বলে, সেখানে কি করতো ওরা কিন্তু যে পাথর বা যাই হোক, বা যদি তেল কিনতাম লিটার বা যাই হোক, সেটা দিয়ে কি করতো আগে সেটা নিয়ে এসে তারপরে মেজারমেন্ট করতো, তাই না? আপনাকে এইখানে ডকুমেন্টটা সেট আপ করার জন্য এট ফার্স্ট ইউনিটটাকে দেখাই দিতে হবে যে আপনি কোন ইউনিটটা মূলত ইউজ করতেছেন। এটা কি গ্রাম ইউজ করতেছেন, লিটার ইউজ করতেছেন, বা যাই ইউজ করেন সেটা আগে ওকে বুঝাই দিতে হবে। সেই ইউনিটটা কোথায় থাকে, এই যে উইলের এই পাশে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবো আমরা কি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলাম, তাই না? এটা প্রত্যেকটাই এক একটা ইউনিট। তো আপনি যদি ইঞ্চি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে ধরেন ইঞ্চি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কত ইঞ্চি, ধরেন 10 ইঞ্চি দিলাম। প্রস্থ 10 ইঞ্চি। এরপরে ধরেন হাইট আমরা কত দিলাম, 8 ইঞ্চি। তাহলে সে কিন্তু খুব সহজেই বুঝে গেল যে 8 ইঞ্চি। অর্থাৎ ইউনিটটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাদের এই বিষয়টা বসাইতে হবে। ইউনিটটাকে আগে সিলেক্ট করতে হবে কেন, সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমরা এখানে 10 লিখলাম, আমরা 10 ইঞ্চি দেওয়ার জন্য ব্যবহার করলাম, কিন্তু এখানে দেয়া আছে পিক্সেল। দেখেন পিক্সেল, এই ইঞ্চিটাকেই এখন পিক্সেলে নিয়ে আসলাম, এটা 3000 পিক্সেল হয়ে গেছে।
আপনার কিন্তু আবার দিতে হবে, অর্থাৎ সেটাতে কনভার্ট হয়ে গেছে। এট ফার্স্ট ইউনিটটা সিলেক্ট করবেন, ইউনিটটা সিলেক্ট করার পরে দেন আপনাকে এখানে আসতে হবে। তো এখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা ক্লিয়ার করে দেই। পিক্সেলটা কি আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি, মোটামুটি সব ক্লিয়ার। পিক্সেল হচ্ছে অতি ক্ষুদ্র বিন্দু বা ডট, যেগুলো আমাদের ডিসপ্লে গুলো তৈরি করা হয় এই পিক্সেল ইউজ করে। হ্যাঁ, পিক্সেল যত বেশি হবে রেজোলিউশন তত ভালো হবে। রেজোলিউশনটা কি? প্রতি এককে যতগুলো পিক্সেল থাকবে সেটাই রেজোলিউশন। অর্থাৎ ধরেন আমরা এককে যদি ইঞ্চি হিসেবে ধরি, তাহলে 1 ইঞ্চিতে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডট বা বিন্দু থাকবে সেটাই হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। মানে 1 ইঞ্চিকে যদি আমরা একক হিসেবে ধরি, তাহলে পিক্সেল পার ইঞ্চি যতগুলো ধরবো সেটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি রেজোলিউশন। ক্লিয়ার? এরপর হচ্ছে ইঞ্চি। ইঞ্চি তো আমরা বুঝি, ধরেন একটা ডিজাইন করবেন, সেটার 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি, সেটা মেজারমেন্ট টেপ দিয়ে আপনি মেপে সে কাজটা কিন্তু করতে পারবেন। এই তো, এখন আমরা কোন ডিজাইনের ক্ষেত্রে কোন ইউনিটটা ব্যবহার করব এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমরা যদি কোনো ডিভাইসের জন্য ডিজাইন করে থাকি, লাইক আস মোবাইল, ওয়েবসাইট, যেগুলো প্রদর্শিত হবে কোনো স্ক্রিনে, এই টাইপের ডিজাইন যদি করে থাকি, তাহলে আমরা পিক্সেলটা ইউজ করব। আর যদি আমরা প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করে থাকি, সেক্ষেত্রে আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল, কলাম এগুলো ব্যবহার করব। ক্লিয়ার? যদি আমরা প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করি, তাহলে যে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো ব্যবহার করব। আর যদি ডিভাইসের জন্য, স্ক্রিনের জন্য, এটা ক্লিয়ার হয়েছেন? স্ক্রিনের জন্য যদি ডিজাইন করে থাকি, তাহলে আমাদের পিক্সেলটা ইউজ করতে হবে। হ্যাঁ, ওরা যেগুলো ওয়েবের জন্য করছে ওগুলো পিক্সেল, আর যেগুলো প্রিন্ট ডিজাইন করছে সেগুলো প্রিন্ট ডিজাইন পিক্সেল। আপনি ইঞ্চিতে যে করতেছেন সেটা যে ডিভাইসে প্রদর্শিত হবে না তা তো না, কিন্তু কমফোর্টেবল একটা বিষয় আছে না, কোনটা কোনটার সাথে কমফোর্টেবল সেই বিষয়টা এখানে আপনার ইন্ডিকেট করে দিতে হবে। কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে যেগুলো আমরা ডিজাইনার যারা তারা শুধুমাত্র ধরতে পারবো, বাকি সাধারণ মানুষ সেটা ধরতে পারবে না। কিন্তু আপনি যত এক্সপার্ট হবেন ততই আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে যাবে কত ক্ষুদ্র বিষয়টাকে আপনি নিখুঁত করে ফেলতে পারবেন। যত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনি নিখুঁত করে তুলতে পারবেন, তখন আপনি প্রফেশনাল হবেন, তত এক্সপার্ট হবেন। আচ্ছা, রেজুলেশনটা এখানে আমরা তো বুঝেছি, পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চিতে কতগুলো আমরা রেজুলেশন দেব সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। খুব সিম্পল, আমরা যদি ডিভাইসের জন্য ডিজাইন করি, ডিভাইসটা 72 রেজুলেশনটা কমফোর্টেবল ভাবে নিতে পারে, চাইলে আমরা 300 ব্যবহার করতে পারি। আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা অবশ্যই 300 দিব। মনে থাকবে? আপনি যদি ছবি এডিট করতে যান, সেটা যদি পাসপোর্ট সাইজের ছবি, যেটা প্রিন্ট করে বের করবেন, অবশ্যই রেজুলেশন 300 দিবেন। 72 দিলে কিন্তু সমস্যা হবে, কোয়ালিটি ডিভাইসের জন্য 72। জি, ডিভাইসের জন্য 72, আপনি চাইলে 300 ব্যবহার করতে পারেন। কিছু ট্রিক্স আছে, কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দিব। রেজুলেশন বাড়াই দিলেন, কিন্তু লাস্টে কিছু সিস্টেম বা মেথড আছে যেটা কি করা যায়, ওই মেথডগুলো অ্যাপ্লাই করলে কোয়ালিটি অনেক ইমপ্রুভ থাকে, কিন্তু সেটা অলরেডি 72 তে কনভার্ট হয়ে আসে বা 96 ডিপিআই এটাতে কনভার্ট হয়ে আসে, যেটা আবার ডিভাইস খুব ভালোভাবে নিতে পারে। জটিল ভাবে ভাবার কোনো প্রয়োজনই নাই। প্রথম অবস্থায় আপনাদের মাথার মধ্যে হিউজ এটা এটা ইফেক্ট ফেলতে পারে যে কি বুঝাচ্ছে কিছু বুঝা, এত টেনশনের কোনো কারণই নাই। আপনি রেজুলেশন প্রিন্টের জন্য 300 দেবেন, ডিভাইসের জন্য 300 দেবেন, চাইলে 72 ব্যবহার করতে পারেন। প্রিন্টের জন্য অনলি 300 পিক্সেল পার ইঞ্চি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কালার মোড। কালার মোডটা কি? আচ্ছা, কালার মোডটা কি আমি বিষয়টা ক্লিয়ার করে দিই আপনাদের। একজন আর্টিস্ট যখন ছবি আঁকে, সে জল রং দিয়ে ছবি আঁকে,
সে প্লাস্টিক পেইন্ট দিয়ে ছবি আঁকে, বিভিন্ন ধরনের রং আছে কিন্তু সেই রংগুলো দিয়ে কিন্তু ছবি আঁকে। তো অ্যাডোবি ফটোশপে কাজ করতে গেলেও বিভিন্ন ধরনের কালারের আপনার মোড আছে, সেই মোডগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে সবথেকে কমন দুইটা মোড হচ্ছে, একটা হচ্ছে সিএমওয়াইকে আর একটা হচ্ছে আরজিবি। এই দুইটা শিখলে আমাদের মোটামুটি প্রথম অবস্থায় চলে যাবে, বাকি বিষয়টা আমাদের ওইরকম প্রয়োজন হয় না। গ্রে স্কেলটা একটু দরকার হয়, এটা আমি পরে আপনাদেরকে শেখাবো, মাথার মধ্যে আগেই প্রেসার দিতে চাচ্ছি না। একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, যেটার ফুল মিনিংটা হচ্ছে রেড গ্রিন ব্লু। আর সিএমওয়াইকে কালার, এটার ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ই ব্ল্যাক। সিএমওয়াইকে সিএমওয়াইকে এটার ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ই ব্ল্যাক। তো আরজিবিটা কোথায় ব্যবহার, জি বলা আসতেছে। আচ্ছা আমি কথা বলতেছি তাহলে ওনাদের সাথে, হ্যাঁ। এটা আচ্ছা এটা ই করতেছি, কথা বলতেছি, যদি ওটার মধ্যে আবার এই যে ফোকাল ডিসটেন্স এগুলো আছে তো সব ঠিক করলে যদি হয় হবে, ই করতেছি। আপনারা দেখেন একটু ইয়া করেন, আর ভিডিও নিয়ে যাবেন অবশ্যই। পেন ড্রাইভ নিয়ে আসছেন না, ভিডিও নিয়ে যাবেন। ভিডিও নিয়ে গেলে আপনি ফুল এইচডি তে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। পেন ড্রাইভ হচ্ছে সবসময় প্যান্টের পকেটে রেখে দিবেন। আপনি সেভ করে রেখে দেন। আচ্ছা আমরা তাহলে সিএমওয়াইকে এবং আরজিবি এর দুইটা কালার মোড সম্পর্কে একটু বিস্তারিত জানি, জানার হিউজ পরিমাণে ডেপথ আছে। এই শুধুমাত্র দুইটা কালার মোড নিয়ে আপনি হিউজ পরিমাণে শিখতে পারবেন। তবে আমরা যেহেতু বেসিক এন্ট্রি লেভেলে আছি, আমি এটা নিয়ে অ্যাডভান্স কোনো কিছু আপাতত বলতে চাচ্ছি না, মাথা নষ্ট করতে চাচ্ছি না। মাথা নষ্ট করার সময় হইলে আমি তখন করব, এখন না। তো বেসিক আমরা আরজিবি রেড গ্রিন ব্লু এই কালারটা বা এই কালার মোডটা মূলত ডিভাইস বা স্ক্রিন গুলোতে ইউজ হয়ে থাকে। আরজিবি কালার মোডটা বুঝেছেন? জি ডিভাইস, যেমন হতে পারে যে প্রজেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এটা আরজিবি কালার মোডটা সাপোর্ট করতেছে বা সেই নীতিতে সে কাজ করতেছে। তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি কি আমাদের ডিভাইস, ডিভাইস, এই ডিভাইসটা কোন নীতিতে কাজ করতেছে, আরজিবি তে। আমাদের মোবাইলের স্ক্রিনটা আরজিবি তে। তো এই টাইপের ডিজাইন গুলো যখন আমরা করব, এই টাইপের ডিজাইন গুলো যখন আমরা করব ডিভাইসের জন্য, তখন অবশ্যই আমরা আরজিবি কালার মোডটা সিলেক্ট করে দেব। আর সিএমওয়াইকে কালারটা কি, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি, এখানে চারটা কালার থাকে। এই চারটা কালার মূলত প্রিন্ট মিডিয়া গুলোতে ব্যবহৃত হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া অর্থাৎ আপনি যখন প্রেসে যাবেন তখন দেখবেন যে ওরা চারটা কালি ব্যবহার করতেছে। আপনি যখন কোনো প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করবেন তখন দেখবেন যে প্রিন্টারে চারটা কালি আছে, সায়ান কালি, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কালো একটা কালি যেটাকে বলা হয় কি। টোটাল এই চারটা কালি ব্যবহার করে এই কাজটা করা হয়। সো প্রিন্ট করার জন্য যদি আমরা এই চারটা কালির জন্য যে মুডটা দেয়া আছে সিএমওয়াইকে কালার মুড, সেটা ব্যবহার করি, সেটা খুব কমফোর্টেবল ভাবে সেই প্রিন্টারটা নিতে পারে। ক্লিয়ার? প্রিন্ট মিডিয়ার জন্য আমরা সিএমওয়াইকে ব্যবহার করব, আর ডিভাইসের জন্য ডিজাইন করলে আমরা আরজিবি ইউজ করব। যদি আমি আরজিবি প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে প্রিন্ট হবে, কিন্তু কালারের মধ্যে একটু পরিবর্তন চলে আসবে, কিছু কালার মিসিং দেখাবে, যার জন্য আপনি অ্যাকুরেট যে কালারটা চাচ্ছেন ডিভাইসে ডিজাইন করলেন একরকম, প্রিন্টে গিয়ে দেখলেন যে কালারের মধ্যে একটু তারতম্য আসছে, একটু সমস্যা আসছে, কিন্তু প্রিন্ট হবে। আবার সিএমওয়াই কালার মোডটাতে যদি আপনি ডিজাইন করেন, সেটা যদি কি করেন ডিভাইসে প্রদর্শিত করেন, সেক্ষেত্রে কালারের যে একটা ব্রাইটনেস আছে, উজ্জ্বলতা আছে, কতটা কালারফুল, সেই জিনিসটা একটু কম আসবে। কারণ সিএমওয়াই কে কালারটা হচ্ছে একটু, আমরা যেটাকে বলি যে একটু আর কি ই টাইপের কালার, যেটা বেশি আমাদের চোখে বাজে না, কম পরিমাণে একটু ডার্ক টাইপের, ঝাপসা টাইপের, এই টাইপের যে কালার, দুইটার মধ্যে এই ডিফারেন্সটা আছে। সিএমওয়াই কে কালার মোডটা এরকম, আর আরজিবি কালার মোডটা হচ্ছে অনেক কালার, বেশি পরিমাণে সেটা স্ক্রিনে দেখতে অনেক সুন্দর লাগে, কালার। এই জন্য আমরা ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই আরজিবি কালারটা ব্যবহার করার চেষ্টা করব, এবং 8 বিট 8 বিটটা নরমালি আমরা ব্যবহার করব। ক্লিয়ার? মানে 8 জিবি কালারের জন্য 8 বিট, আরজিবি এবং সিএমওয়াই কে দুইটার ক্ষেত্রে আমরা 8 বিট কালার মোডটা ব্যবহার করব। কারণ 8 বিটটা হচ্ছে ম্যাক্সিমাম ডিভাইস এবং প্রিন্টার খুব কমফোর্টেবল ভাবে নিতে পারে। ভবিষ্যৎ প্রজন্মে দেখা যাবে যে হয়তোবা 8 বিট নাও থাকতে পারে, হ্যাঁ আসতে পারে, কিন্তু বর্তমানে আমরা 8 বিট কালার মোডটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে আর কি। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটা কি, আমরা যে পেজটা নিচ্ছি সেই পেজটার কি কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কি হবে, যদি হোয়াইট দেই হোয়াইট হবে, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই তাহলে এই যে আমাদের এখানে যে কালার দুইটা অপশন দেখতে পাচ্ছেন না, নিচের নাম ব্যাকগ্রাউন্ড, উপরের নাম ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলে এখানে যে কালারটা থাকবে সেটা হবে, আর ট্রান্সপারেন্ট দিলে ফাঁকা। তো আমরা নরমালি এটাকে হোয়াইট রাখবো, হোয়াইট রেখে অ্যাডভান্সের মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই, যা আছে সেটাই থাক, আমরা ওকে প্রেস করে দিই। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আর হোয়াইট। জি, বুঝেছেন? তো দেখেন আমি একটা ডকুমেন্ট এখান থেকে সেট করি, যেমন ফেসবুকের জন্য, ফেসবুক অ্যাডস এর জন্য যদি আমরা কোনো ডিজাইন করতে যাই, তাহলে উইডথটা আমরা 2200 পিক্সেল দিব, হাইটটা দিব কত 2000 পিক্সেল দিয়ে, রেজুলেশন 300, আরজিবি কালার মোডটা দিয়ে যদি একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট করি, এটা এরকম হচ্ছে। আবার করি, দেখেন উইডথটা দিব হচ্ছে 2000, আর হাইটটা দিব হচ্ছে 2200 দিয়ে আমরা ওকে প্রেস করব, তাহলে এটা পারফেক্ট হবে। দেন এইখানে আমাদের এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, এটা আপাতত আমাদের দরকার নাই, কন্ট্রোল এইচ প্রেস করলে সেটা চলে যাবে, কন্ট্রোল এইচ এটা প্রেস করলে এই এক্সট্রা এটা চলে যাবে। এখন আমরা কিন্তু পেজ এটা সেটআপ করে ফেলছি, এখন চাইলে আমরা এখানে কন্ট্রোল এইচ, জি কন্ট্রোল এইচ ভিডিও আছে, হ্যাঁ আমরা পেজ রেডি করে ফেলছি, এখন চাইলে এটাতে ডিজাইন করতে পারবো না। আচ্ছা, ডিজাইন করার জন্য আমাদের টুলস গুলো শিখতে হবে, তো আমি ধারাবাহিকভাবে আপনাদের টুলস গুলো শেখাবো। তো কোন রকম একটা ডিজাইন আমি অ্যাড ফার্স্ট করি এখানে, ধরুন এরকম কোন রকম একটা ডিজাইন আমি এখানে করলাম। আর কি করতেছি এটা দেখার দরকার নেই আপনাদের। ধরেন এরকম আমরা কোন একটা ডিজাইন করলাম, করার পরে এখন এই ডিজাইনটাকে আমাদের সেভ করা দরকার হবে না? সেভটা কিভাবে করব এই জিনিসটা আপনারা এখন শিখতে হবে। দেখেন সেভ করার জন্য আমরা চলে যাব কোথায়,
আচ্ছা, ধরেন এরকম কোন একটা কিছু করলাম, করার পরে আমরা এটাকে ফাইল থেকে সেভ এজে চলে যাব। সেভ এজে চলে যাওয়ার পরে এখানে এট ফার্স্ট আপনার ডেস্টিনেশন লোকেশনটা দেখাই দিতে হবে যে আপনি মূলত এই ফাইলটাকে কোথায় সেভ করতে যাচ্ছেন। তো আমরা ধরেন ডেস্কটপ যদি এখানে দেখায় দেই, এটা ডেস্টিনেশন লোকেশনটা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এই ফাইলটা কোথায় সেভ হবে, আমাদের ডেস্কটপে, ডেস্কটপে। অথবা আপনাদের কম্পিউটার যে কোনো একটা ড্রাইভে যদি সেভ করতে চান সেই ড্রাইভের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। তো সেটা এট ফার্স্ট এখান থেকে দেখাই দিবেন। দেখানোর পরে এখানে ফাইলের কোন একটা নাম এখনো চাইলে দিয়ে দিতে পারবেন। আমি দিলাম ফাইল সেভিং। এরপরে সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে মূল বিষয়। সেভ অ্যাজ টাইপ, কোন টাইপে আপনি মূলত সেভ করতে চাচ্ছেন। তো এখানে দেখেন ফটোশপ পিএসডি পিডিডি একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা মূলত কি, ফটোশপের যে ডিফল্ট একটা ফরম্যাট থাকে, সব সফটওয়্যারের একটা ডিফল্ট ফরম্যাট থাকে বা মেইন ফাইল যেটাকে বলা হয়, সেই মেইন ফাইলটা হচ্ছে ফটোশপ পিএসডি। এটা ফটোশপ পিএসডি মেইন ফাইল হচ্ছে এটা। অর্থাৎ আপনি যে কাজটা করলেন, আপনি যে প্রজেক্টটা করতেছেন, এই প্রজেক্টটা ভবিষ্যতে এর সাথে আপনি নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন। সেখান থেকে কোনো কন্টেন্ট চাইলে বাদ দিয়ে ডিলিট করে এডিট করতে পারবেন। এই টাইপের যে কাজগুলো ভবিষ্যতে যদি করতে চান, তাহলে আপনার মেইন ফাইল ব্যাকআপ হিসেবে রাখার জন্য ফটোশপ পিএসডি ফরম্যাটটা রেখে দিতে হবে। এটা কি বুঝেছেন? জি স্যার। হুম। অর্থাৎ মেইন ফাইল যদি না বুঝে থাকেন তাহলে এটা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবেন। তো ফটোশপ পিএসডি বা পিডিডি যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাতে যদি আমরা কি করি, এটাকে সেভ করি, এরকম সেভ করলাম। হ্যাঁ, সেভ করলাম, তাহলে আমরা এখানে একটা পিএসডি ফাইল পেয়ে যাচ্ছি। এই ফাইলটাকে যদি আমরা পরবর্তী ডাবল ক্লিক করি তাহলে এটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা চাইলে, হ্যাঁ, এটা ইয়েস দিতে হবে। একটা প্রোগ্রাম রান করতে গেলে এটা দরকার হয়, উইন্ডোজের একটা সিস্টেম। তো দেখেন এখন কিন্তু আমরা এটাকে পরিবর্তন করতে পারতেছি, চাইলে কোনো কিছু বাদ দিয়ে আবার নতুন করে সেভ করতে পারতেছি। অর্থাৎ মেইন ফাইল হিসেবে আমরা পিএসডি কে বুঝি, এবং পিএসডিটা আমাদের ব্যাকআপ হিসেবে অবশ্যই রাখতে হবে প্রত্যেকটা প্রজেক্টের। ক্লিয়ার? আচ্ছা, এখন পিএসডির পাশাপাশি এখানে দেখেন আরো কিছু ফরম্যাট আছে। এখানে আছে কি, লার্জ ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ অনেক বড় সাইজের যে ডকুমেন্ট যখন আপনি তৈরি করবেন তখন এই ফরম্যাটটা নিয়ে নেবে। এখানে আছে কি, ফটোশপের ইপিএস আছে, তারপরে জেপিজি আছে, অনেক ফরম্যাট আছে। এত ফরম্যাট আপনার দেখার কোনো দরকারই নাই। আপনি এইখান থেকে জেপিইজি, অর্থাৎ যেটার ফুল মিনিং হচ্ছে জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, আপনি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা হচ্ছে কি, পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পিএসডি, পিএনজি এবং জেপিজি, এই তিনটা ফাইল আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। আরেকটা ফরম্যাট আপনার প্রয়োজন হইতে পারে ফটোশপ পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা আমরা নরমালি বুঝি পিডিএফ ফরম্যাট। এটা বিভিন্ন ধরনের ব্রাউজারের সাহায্যে ব্রাউজ করা যায় বা দেখা যায়। তো ফটোশপ পিএসডি এটা মেইন ফাইল হিসেবে শিখলাম। এখন জেপিজি বা জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ যে ফরম্যাটটা, এইটার মতো কাজ কি, আপনারা ছবি যখন উঠান আপনার স্মার্টফোন বা ক্যামেরার সাহায্যে, তখন ওইটার ডেসক্রিপশনে গিয়ে দেখবেন যে সেটার পাশে লেখা আছে জেপিজি। অর্থাৎ আমরা সেটাকে কি বলি, ইমেজ বলি বা পিকচার বলি বা ফটো বলি, যাই বলি, আমরা যেটা বলে অভ্যস্ত, সেই ফটো, ইমেজ বা পিকচার, সেই আকারে যদি আপনার ডিজাইনটাকে আপনি রেন্ডার করতে চান তাহলে আপনার জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। বুঝেছেন? অর্থাৎ একটা পিকচার বা ফটোতে যদি আপনার এই ডিজাইনটাকে রেন্ডার করতে চান তাহলে আপনার এট ফার্স্ট জেপিজি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেভে আসতে হবে। সেভে আসার পরে এখানে জেপিজির জন্য একটা অপশন পেয়ে যাচ্ছি। আপনি যদি স্মল করেন তাহলে কি হবে, এটার কোয়ালিটি
লো হয়ে যাবে এবং জায়গা কম লাগবে। আর যদি কোয়ালিটি যত বাড়াবেন তত জায়গা বেশি লাগবে, এই আপনার ডিজাইনের কোয়ালিটিটা ভালো থাকবে। এখান থেকে বেজ লাইনটা আপনার স্ট্যান্ডার্ডই রাখবেন, বাকি বিষয় দরকার নেই জানার। ফার্স্ট যে আপনাকে ডেস্টিনেশন লোকেশনটা দেখাই দিতে হবে। এই যে দেখেন, আমি আবার দেখিয়ে দিই, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আপনার কম্পিউটারে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন সেটাই ওকে দেখাই দিতে হবে না ফার্স্ট। এই দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর এখানে ফাইলের নাম যদি চেঞ্জ করতে চান করে দিলেন। তারপরে সেভ অ্যাজ ড্রাইভ থেকে এখান থেকে জেপিইজি এটা সিলেক্ট করে সেভ দিবেন। এখানে বলছে সেম নামের আছে একটা ফাইল, আপনি কি এটা রিপ্লেস করবেন? আচ্ছা, আমি রিপ্লেস করলাম, তাহলে ওইটার উপরে ওভাররাইট হয়ে যাবে। এখন কেমন কোয়ালিটি আমি রাখতে চাচ্ছি সেটা দিয়ে ওকে দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। এখন দেখেন আমার কম্পিউটারে এইখানে পিকচার আকারে কিন্তু এই ফাইলটা আমার পেয়ে যাচ্ছে, জেপিজি ইমেজ আকারে। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আরেকটা ফরম্যাট, যেটার নাম কি পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটার কাজ কি? আমরা কোন একটা বিষয় ডিজাইন করলাম, যেটার পেছনে কি ব্যাকগ্রাউন্ড, সেই ডিজাইনটা আমরা যেখানেই নিয়ে বসাবো সেটার সাথে কিভাবে সে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। অর্থাৎ যেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। যেমন আমি দেখাই দিই, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চোখটা বন্ধ করে দেই, দেন এগুলো আমার এই ডিজাইনটা তো দরকার হচ্ছে না। তো এই যে দুইটা বিষয়, তাই না? আমি চাচ্ছি যে শুধুমাত্র হাউ টু সেভ এ ডকুমেন্ট এবং এটা একটা রাউন্ডের মাঝখানে থাকবে। এটা আমি যে কোনো ডিজাইন বা যে কোনো জায়গাতে যদি নিয়ে বসায় দেই সেটা সেটার সাথেই ফিট হয়ে যাবে, পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এইটাকে যদি আমরা সেভ করি তাহলে আমাদের পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা কি করব, লোকেশন দেখাই দিব, নাম, তারপরে আমরা চলে যাব কোথায়, পিএনজি, পিএনজি পিএনএস, হ্যাঁ, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেভ দিব, সেভ দেওয়ার পরে যা আছে সমস্যা নেই, ওকে দিয়ে দিবেন। এখন এই ডিজাইনটা একটু দেখেন, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে বাট এটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা যে কোনো কিছুর উপরে যদি এরকম বসায় দিই এটার উপরে ফিট হয়ে যাচ্ছে, এই যে ফিট হয়ে যাচ্ছে, যার উপরে দিচ্ছি ফিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? এইটা হচ্ছে পিএনজি ফরম্যাটের বৈশিষ্ট্য। এখন বেসিক আপনাদের ফাইল ফরম্যাট সেভিংটা আমি শিখিয়ে দিলাম, অ্যাডভান্সে গিয়ে আরো বিস্তারিত নারী বুড়ি সব শিখাই দিব। যেমন অনেকগুলো বিষয় স্কিপ করে ফেলছি আপনাদের, ও বিষয়গুলো আপাতত জানার আপনাদের কোনো দরকার নেই। আপনারা বেসিক সেভিংটা শিখেন, পরবর্তীতে আপনাদের বুদ্ধি বাড়ানোর জন্য যা যা ডেপথ আছে, গভীরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি ধারণা দিয়ে দেব। একটা ডকুমেন্ট সেভ, একটা ডকুমেন্ট ক্রিয়েট, দুইটা বিষয় কিন্তু আমরা এখন ক্লিয়ার পারবো সবাই। স্যার, একটা নতুন ডকুমেন্ট স্যার ক্রিয়েট করার জন্য প্রথমে ফাইল থেকে তারপর নিউ সিলেক্ট করে জি, ফাইল থেকে নিউ অথবা কিবোর্ডের কন্ট্রোল এন, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, তাহলে আমরা এই ফাইল সেটআপ করার জন্য যে ডায়ালগ বক্স সেটা পেয়ে যাব। এখান থেকে সেটআপ করে কাজ করে ফাইল থেকে সেভ অ্যাজ, দেন সেভ। এখন পূর্বে সেভ করা একটা ডকুমেন্ট কিভাবে আমরা ওপেন করতে পারি? ধরেন এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা ফটোশপে ওপেন করব। প্রথমত আমরা এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা ফটোশপে যদি এসে থাকি তাহলে ফাইল থেকে ওপেন, ওপেন করার পরে আপনি ইয়া করবেন কোথা থেকে, সেই ফাইলটা এখান থেকে দেখাই দিবে। যেমন ধরেন এই যে ফাইল সেভিং অথবা অন্য কোনো একটা ইয়া দিয়ে এই যে সেভ করলাম, এটা কিন্তু ওপেন হয়ে গেছে।
বুঝেছেন? জি স্যার। ওকে, মোটামুটি আর কিছু দরকার নেই এখানে। আচ্ছা, আপনারা একটু রিল্যাক্স